তো এইটা চাওয়ার পিছনে দুটো কারণ ছিল আমার মনে হয়, যে যারা অফিসার সেনাবাহিনী ছিলেন তারা চিন্তা করেছিলেন যে ভারত একটা বড় দেশ, আমরা তো কেবল যুদ্ধ এখানে এসে শুরু করেছি, আশ্রয় নিয়েছি এখানে, আমরাই স্বাধীন করে ফেলেছিলাম দেশকে। 3 ডিসেম্বরে এসে এই ভারত ফিজিক্যালি জড়িত হয় আমাদের সঙ্গে, তার আগে সাপোর্ট দিয়েছিল, আমরা যুদ্ধ করছিলাম। তা আমরাই পাকিস্তানি বাহিনীকে পর্যন্ত করে ফেলেছিলাম, আর কিছুদিন হলে আমরা নিজেরাই স্বাধীন হয়ে যেতাম। কামাল হোসেন তিনি পাকিস্তানে কিভাবে গেলেন, তার শ্বশুরবাড়ি কিন্তু হায়দ্রাবাদে, তিনি কি শ্বশুরবাড়িতে ছিলেন, বঙ্গবন্ধুর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল? যদি যোগাযোগ নাই থাকবে, তাহলে যখন বঙ্গবন্ধু 10ই জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন, ওই একই প্লেনে কিন্তু কামাল হোসেন সাহেবও কিন্তু ঢাকাতে ফিরেছিলেন। 1971 সালে আমাদের স্বাধীনতা যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা এত প্রাণ দিলাম, এত মা বোন তার ইজ্জত দিল, দেওয়ার পরে যে দেশটাকে আমরা পেলাম, সেই দেশের যে আঙ্গিকে আমাদের পাওয়ার কথা, যেভাবে পাওয়ার কথা, সেভাবে ঠিক আমরা আজ পর্যন্ত পাইনি। কেন পাইনি এর পিছনে কিন্তু অনেক কারণ আছে। যেমন আপনি দেখেন যে যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন কিন্তু একটা ঐক্য হয়েছিল জাতির মধ্যে। যেমন এই যে 3 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যে ডাকলেন প্রত্যেক পার্টিকে, রাজনৈতিক দলকে, সবাই কিন্তু আসে, একটা ঐক্য আমাদের তৈরি হলো। তো এইরকম একটা ঐক্য, আমাদের জাতীয় ঐক্য তখন হয়েছিল, এবং 71-এর যুদ্ধে আমরা সবাই অংশগ্রহণ করেছিলাম, অল্প কিছু বাদে। দেখেন, দেশ স্বাধীন হলো একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে। তো এই মুক্তিযুদ্ধটাকে অর্গানাইজ করার জন্য প্রথম ভূমিকা নিয়েছিল কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী। ওই সময় বেঙ্গল রেজিমেন্টের অফিসাররা তেলিয়াপাড়া চা বাগানে, ওখানে 4 এপ্রিল বসে ওখানে কিন্তু আলোচনা করে যে একটা প্রবাসী সরকার গঠন করতে হবে, এবং আমাদের এই বিশ্বকে জানান দিতে হবে যে আমরা মুক্তিযুদ্ধ করছি। একটা রিকগনিশনের প্রশ্ন আছে। তারপরে 10ই এপ্রিলে আবার একটা মিটিং হয়, এবং সেখানে এই যে প্রবাসী সরকার গঠনের ব্যাপারে, যেটা 17 এপ্রিল মুজিবনগরে গঠিত হয়, বৈদ্যনাথ তলা যেটা আগের নাম ছিল। তারপরে যুদ্ধ শুরু হলো। ওই সময় আমরা দেখেছি যে জেনারেল ওসমানীকে কমান্ডার ইন চিফ করা হয়েছিল। তো পরে ওনার পজিশনটাকে, স্বাধীনতার পরে আমরা তাকে কমান্ডার ইন চিফ জানতাম। তো কমান্ডার ইন চিফ সাধারণত রাষ্ট্রপ্রধান হয়, কিন্তু আমাদের রাষ্ট্রপ্রধান তখন কিন্তু পাকিস্তানে আটকা ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো সৈয়দ নজরুল ইসলাম অ্যাক্টিং ছিলেন, তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী ছিলেন প্রবাসী সরকার। তারপরে বেঙ্গল রেজিমেন্টের যারা অফিসার ওই সময় ছিলেন, আর্মি অফিসার, তারা কিন্তু জেনারেল ওসমানীকে চেয়েছিলেন এবং পেয়েছিলেন কমান্ডার ইন চিফ হিসেবে, এবং তার অধীনে কিন্তু চিফ অফ আর্মি স্টাফ ছিল, যেমন এখন প্রেসিডেন্টের অধীনে তার চিফ অফ আর্মি স্টাফ, নেভাল স্টাফ, এয়ার স্টাফ আছে। তো এইটা চাওয়ার পিছনে দুটো কারণ ছিল আমার মনে হয়, যে যারা অফিসার সেনাবাহিনী ছিলেন তারা চিন্তা করেছিলেন যে ভারত একটা বড় দেশ, আমরা তো কেবল যুদ্ধ এখানে এসে শুরু করেছি, আশ্রয় নিয়েছি এখানে, এরা নিশ্চয়ই আমাদেরকে দিয়ে এমন কিছু, আমাদের সরকারকে দিয়ে এমন কিছু চুক্তি করাবে, যে চুক্তি পরে আমাদের স্বাধীনতার জন্য এটা খুবই ডেট্রিমেন্টাল হবে, খারাপ হবে। এবং হয়েছিল তাই। তারা 7 দফা চুক্তি একটা করেছিলেন আমাদের দিয়ে, যে আমাদের কোনো সেনাবাহিনী থাকবে না। তো এই চুক্তি সাইন করার পরেই কিন্তু সৈয়দ নজরুল ইসলাম বেহুশ হয়ে পড়ে গেছিলেন। তো কমান্ডার ইন চিফ চেয়েছিলেন যে যদি ভারত আমাদের উপরে চাপ সৃষ্টি করে, আমাদের সরকারের উপরে এইসব চুক্তি করাতে থাকে, তাহলে তো আমরা স্বাধীনতা পাবো না, দেশটা শত্রুমুক্ত হবে ঠিকই, কিন্তু স্বাধীন হবো না আমরা। তো আমাদের একজন কমান্ডার ইন চিফ দরকার, কারণ আমাদের আসল যে কমান্ডার ইন চিফ তিনি তো পাকিস্তানে আটকা। তো একজন ফিজিক্যাল কমান্ডার ইন চিফ আমাদের দরকার, এবং সেই জন্য জেনারেল ওসমানীকে কমান্ডার ইন চিফ করা হয়েছিল মুক্তিবাহিনী। এবং প্রবাসী সরকার এবং সেনাবাহিনীর যে কমান্ড ছিল সেটা কিন্তু প্যারালাল ছিল, কেউ কারো অধীনে ওইরকম ছিল না, একটা উইকেস্ট লিঙ্ক ছিল জেনারেল ওসমানী। আর জেনারেল ওসমানীকে প্যারালাল করার পিছনে আরও একটা কারণ, সেটা হলো যে পাকিস্তানের ওই সময় প্রেসিডেন্ট ছিলেন ইয়াহিয়া খান, এবং তারই সমকক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছিল জেনারেল ওসমানীকে, অ্যাট পার আর কি ওই সময়। তো যাই হোক, পরে তো যুদ্ধ শুরু হলো, এবং শেষের দিকে এসে আপনার জয়েন্ট ফোর্স গঠন হলো দুই দেশের সম্মতিতে, বাংলাদেশ এবং ভারত, এবং ওইটার প্রধান হয়েছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। এবং পাকিস্তানি যে
সারেন্ডার করলো, আত্মসমর্পণ করলো, সেটা কিন্তু ঢাকাতে এবং যৌথ বাহিনীর কাছে। আমি আবার বলি, যৌথ বাহিনীর কাছে সারেন্ডার করেছিল, ভারতের কাছে নয়। যদিও ভারত গায়ের জোরে বলবার চেষ্টা করতেছে যে আমরা তোমাদের স্বাধীনতা এনে দিচ্ছি, না, আমরাই স্বাধীন করে ফেলেছিলাম দেশকে। 3 ডিসেম্বরে এসে এই ভারত ফিজিক্যালি জড়িত হয় আমাদের সঙ্গে। তার আগে সাপোর্ট দিয়েছিল, আমরা যুদ্ধ করছিলাম। তা আমরাই পাকিস্তানি বাহিনীকে পর্যন্ত করে ফেলেছিলাম, আর কিছুদিন হলে আমরা নিজেরাই স্বাধীন হয়ে যেতাম। পাকিস্তান বাহিনী আমাদের কাছে আত্মসমর্পণ করতো। মানে মানে ভারতের সহযোগিতা ছাড়াও হয়তো আরেকটু বেশি সময় লাগতো, কিন্তু আমরা নিজেরাই একটু বেশি লাগতো, কেন তারা ওই শহরগুলোতে কনসেন্ট্রেট হয়ে গেছিল, আর গ্রামের দিকে পুরোটাই স্বাধীন হয়ে গেছিল ওই সময়। তো ভারত গায়ে পড়ে এসে আমাদেরকে 3 নভেম্বর মানে আমাদের সঙ্গে যোগ দেয় এবং যৌথ বাহিনী তৈরি হয়। কারণ আপনি জানেন 21 নভেম্বর আমাদের আর্মি, নেভি, এয়ারফোর্স কিন্তু গঠিত হয়েছিল। তখনই ভারত ক্যালকুলেট করা শুরু করে যে মুক্তিবাহিনী নিজেরাই দেশ স্বাধীন করে ফেলবে। তখন তারা এসে জোর করে, অলমোস্ট জোর করেই বলতে হয়, আমাদের স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করে। তো আর 16 তারিখে দেশ স্বাধীন হয়ে যায়। তাহলে 3 তারিখ আর 16 তারিখ, তো 13 দিনের যুদ্ধ। তো এখন এর পরে এই যে সারেন্ডার যেটা হয়েছে, সেটা হয়েছে কিন্তু ঢাকায়, কলকাতায় নয়, ভারতের মাটিতে নয়, এবং আমার যৌথ বাহিনীর কাছে সারেন্ডার করা হয়েছে, লেখা আছে ডকুমেন্টে। এখন আমাদের যে ইনস্ট্রুমেন্ট সারেন্ডার যে ডকুমেন্টটা ছিল, যেটাতে সাইন করেছে নিয়েজি এবং অরোরা, সেটা কিন্তু জেনারেল জ্যাকব ভারতের, উনি কিন্তু ভারতে নিয়ে যান। ওর রেপ্লিকা কপি আমাদের কাছে আছে। আমি আপনার মাধ্যমে প্রবাসী সরকারকে অনুরোধ জানাবো, ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমাদের এই রেপ্লিকা ডকুমেন্টটাকে আসল ডকুমেন্ট হিসেবে ডিক্লেয়ার করা। ভারত যেটা নিয়ে গেছে, ওটা আর আমার ফেরত পাবো না। কাজে আমাদের কাছে যেটা আছে রেপ্লিকা, সেটাকে রিরাইট করে কিংবা ওইটাকেই আপনার আসল ডকুমেন্ট হিসাবে, স্বাধীনতার ইনস্ট্রুমেন্ট সারেন্ডার হিসেবে আমাদের ডিক্লেয়ার করলে ভারতের যে ডকুমেন্টটা, ওইটা মূল্যহীন হয়ে যাবে, রিডান্ডেন্ট হয়ে যাবে। এটা আমি আপনার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাচ্ছি। এই যে সবসময় যেটা দাবি করে আমাদের কাছে, সেটা আর কোনো অর্থ থাকবে না, অর্থ থাকবে না। এই যে একটা বত্যয় শুরু হলো আর কি, এখানে দেখেন আপনি। তারপরে আপনি দেখেন এই যে বঙ্গবন্ধু, ওরা সারেন্ডার করলো 16 তারিখে। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, এবং যারা আমাদের বক্তব্য শুনছেন আপনারা গবেষণা করতে পারেন এটার উপরে। সেটা হলো যে 16 ডিসেম্বর পাকিস্তান আর্মি আমাদের কাছে সারেন্ডার করলো, আমাদের কাছে, বাংলাদেশের কাছে সারেন্ডার করেছে। আর বঙ্গবন্ধু দেশে ফিরেছেন 10ই জানুয়ারি। এই যে 25 দিন, এটা 25 দিনের গ্যাপ, এই 25 দিন তিনি পাকিস্তানে কোথায় ছিলেন, কি করেছেন, এইটা একটা বড় প্রশ্ন। এখনো কিন্তু কামাল হোসেন জীবিত আছেন, ব্যারিস্টার কামাল হোসেন। তিনি পাকিস্তানে কিভাবে গেলেন, তার শ্বশুরবাড়ি কিন্তু হায়দ্রাবাদে। তিনি কি শ্বশুরবাড়িতে ছিলেন? বঙ্গবন্ধুর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল? যদি যোগাযোগ নাই থাকবে, তাহলে যখন বঙ্গবন্ধু 10ই জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন, ওই একই প্লেনে কিন্তু কামাল হোসেন সাহেবও কিন্তু ঢাকাতে ফিরেছিলেন। তাহলে এই যোগাযোগটা কিভাবে হলো? এখন আমার যেটা ধারণা হয়, ওইখানে যখনই সারেন্ডার করেছে 93,000 ফোর্স, তখনই ভুট্টো, আমার মনে হয়, আমার একটা ধারণা, বঙ্গবন্ধু পায়ে এসে পড়েছেন যে আমাকে তুমি রক্ষা করো। এই 93,000 ফোর্স যদি মুক্তিফৌজ মেরে ফেলে, তাহলে কিন্তু আমার এখানে আমাকে তারা আস্ত রাখবে না, পাকিস্তানের মানুষ এবং পাকিস্তান আর্মি মেরে ফেলবে। তো আমি পাকিস্তানে, আমার একটা সৌভাগ্য যে আমি পাকিস্তানে এনডিসি কোর্স করার জন্য গিয়েছিলাম, হাইস্ট মিলিটারি কোর্স যেটা, এবং 1 বছর আমি ওদের সঙ্গে ছিলাম, ব্রিগেডিয়ার এবং জেনারেলদের সঙ্গে। তাদের কাছ থেকে যতটুকু আমি জানতে পেরেছি যে তাকে সরিয়ে নিয়ে ক্যান্টনমেন্টের কোনো একটা জায়গাতে ভিভিআইপি ট্রিটমেন্টে তাকে রাখা হয়, এবং সেখানে ভুট্টো তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন, এবং কামাল হোসেনও যোগাযোগ করেছেন, এইরকম আভাস আমি সেখানে পেয়েছি। এখন কথা হচ্ছে, এই 93,000 ফোর্স যখন সারেন্ডার করলো যৌথ বাহিনীর কাছে, আমার মনে হয় ওখানে পাকিস্তান, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কামাল হোসেন, ভারত এবং আমেরিকা, এই 4টা দেশ মিলে আমার মনে হয় কিছু ডিসিশন তারা নিয়েছে। 1 নম্বর ডিসিশন হলো যে এই 93,000 ফোর্স ভারত ফেরত দেবে বাংলাদেশ, পাকিস্তানকে। তার বিনিময়ে তারা লাইন অফ কন্ট্রোল যেটা কাশ্মীরের, সেটাকে সীমান্ত হিসেবে পাকিস্তান কিন্তু মেনে নেয় ওই চাপে, যাতে এই 93,000 ফোর্স দেশে ফিরে আসতে পারে। আমাদের কি হয়েছে, আমার মনে হয় বঙ্গবন্ধুর সঙ্গে ইন্ডিয়ার যে কথা হয়, সেটাতে যেটা হওয়ার কথা, সেটা আমার মনে হয় যে তিনি বোধহয় দাবি করেছিলেন যে
যে ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে চলে যাবে, যার মূল্য হিসেবে ভারত দুইটা জিনিস বোধহয় চেয়েছিল, যেটা বঙ্গবন্ধু করেছেন। একটা হলো ফারাক্কা বাঁধ চালু করা, 2 নম্বর হলো 25 বছরের একটা চুক্তি, যে চুক্তিকে আমরা গোলামীর চুক্তি বলি। এই 25 বছরের চুক্তি বঙ্গবন্ধু ভারতের সঙ্গে করেছিলেন। আমার মনে হয় এই ডিসিশনটা ওই 25 দিনের কোনো একদিনে নেওয়া হয়েছিল পাকিস্তানে বসে। এবং বঙ্গবন্ধু যে বলতেন যে আমার জন্য কবর খোঁড়া হচ্ছে, এখন আমার কথা হলো যে লোকের বিচারেই হয় নাই তার কবর খোঁড়া হবে কেন? আর উনি জেলে থেকে জানবেনই বা কি করে যে তার জন্য কবর খোদাই করা হচ্ছে? একটা কবর খোদাইতে তো 8 ঘন্টা 1 ঘন্টার দরকার, বেশি সময় তো লাগে না। তো তাকে জেলখানায় রেখে কবর খুঁজতে যাবে কেন জেলখানায়? উনি জানলেই বা কি করে? এইটা একটা প্রশ্ন।